হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য জিকে জিএসএস সিরিজটা চলছিল, এটা হিস্ট্রির ক্লাস। আজকে আমরা হিস্ট্রির কোয়েশ্চেন ডিসকাস করব। মধ্যযুগের ভারত থেকে 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করা হবে আজকে, এবং এই কোয়েশ্চেনের পিডিএফ তোমরা টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে। এবং আগের পিডিএফ গুলো আই হোপ তোমরা সবাই কালেক্ট করে নিয়েছো ওখান থেকে। শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এবং এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম, জিকে জিএস বাই রোহিত। এখানে তোমরা সমস্ত ক্লাসের ডিটেলস এবং পিডিএফ এর ডিটেলসও পেয়ে যাবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এবং ক্লাস আপডেটও তোমরা এখানেই পেয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, পাল বংশ কোন ধর্মে দীক্ষিত ছিল? পাল বংশ বাংলার একটা গুরুত্বপূর্ণ টাইমে তারা রাজত্ব করছে, এবং পাল বংশের শাসকরা প্রধানত বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা, এবং গোপালকে বলা হয় বাংলার প্রথম নির্বাচিত রাজা। ঠিক আছে, গোপালকে বলা হয় বাংলার প্রথম নির্বাচিত রাজা। এবং গোপালের সম্পর্কে একটা জিনিস মনে রাখবে, যে তিনি অদন্তপুরী মহাবিহার নির্মাণ করেছিলেন। অদন্তপুরী মহাবিহার নির্মাণ করেন। টাইম পিরিয়ডটা একটু যদি দেখো, তাহলে শশাঙ্কের মৃত্যুর পর গোটা বাংলা জুড়ে যে মাৎসন্যায় শুরু হয়, যে বড় যারা শাসক রয়েছে তারা ছোট জনগণদের ওপর অত্যাচার করছে, সেই মাৎসন্যায় থেকে প্রথম রেহাই দেন গোপাল, এবং তিনি বাংলার প্রথম নির্বাচিত শাসক। গোপালের পরে আসছে তার ছেলে ধর্মপাল। এনার টাইম পিরিয়ডে কিছু জিনিস মনে রাখতে হবে। তিনি পরমেশ্বর, উত্তরা পথস্বামী, এই সমস্ত উপাধিগুলো গ্রহণ করেছিলেন। এবং খালিমপুর তাম্রলিপি থেকে ধর্মপালের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারা যায়। কোথাকার না, খালিমপুর তাম্রলিপি, তাম্রলিপি থেকে তার শাসনকাল সম্পর্কে জানতে পারা যায়। এবং খেয়াল রাখবে, এই ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী মহাবিহার নির্মাণ করেছিলেন। বিহার মানে হচ্ছে যেখানে বৌদ্ধ ভিক্ষুক ভিক্ষুণীরা থাকতো এবং বৌদ্ধ ধর্মের শিক্ষায় শিক্ষিত হতো, সেই যে বাসস্থান সেটাকে বলা হচ্ছে বিহার। নির্মাণ করেন। ধর্মপালের পর কে আসছেন? ধর্মপালের পর আসছেন তার পুত্র, যিনি হচ্ছেন দেবপাল। এই দেবপালের সম্পর্কে আমরা জানতে পারি বাদালের যে পিলার ইনস্ক্রিপশন রয়েছে সেই বাদাল স্তম্ভলিপি থেকে। বাদাল স্তম্ভলিপি থেকে জানতে পারি। দেবপাল 5টা গ্রাম ডোনেট করেছিল মন্দির নির্মাণ করার জন্য নালন্দাতে। এরপর মহিপাল ফার্স্ট, তারপর সেকেন্ড মহিপাল, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যারা পাল বংশের রাজা ছিল। যেরকম মহিপাল সেকেন্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন মহিপাল দ্য সেকেন্ড, এগুলো একটুখানি খেয়াল রাখবে। এবং রামপালের সভাকবি ছিল সন্ধ্যাকর নন্দী। রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী।
এই সন্ধ্যাকর নন্দী রাজা রামপাল সম্পর্কে রচনা করছেন রামচরিত। রামচরিত রচনা করছেন, এবং রামচরিত পড়ার সময় আমি বারবার বলেছি যে রামচরিত মানসটাও একবার রিপিট করবে, কারণ রামচরিত মানস লিখছেন তুলসী দাস, যেটা ভগবান রাম সম্পর্কে। কোয়েশ্চেন নাম্বার 2, কোন পাল রাজা উত্তরা পথস্বামী উপাধি পেয়েছিলেন? একটু আগেই বললাম যে ধর্মপাল পেয়েছিলেন উত্তরা পথস্বামী উপাধি, তিনি পাল বংশের রাজা ছিলেন। কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল? দ্বিতীয় মহিপালের সময়ে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল, এবং তিনি এই বিদ্রোহ যখন হয়েছিল সেই বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি কিন্তু মারাও গেছিলেন, ঠিক আছে, তাকে হত্যাও করা হয়েছিল এই বিদ্রোহের মধ্যে। ধর্মপালের সময় পালদের রাজধানী নিম্নের কোনটি ছিল? চম্পা, মুঙ্গের, রাজগৃহ নাকি কৌশাম্বী? ধর্মপালের সময় পালদের রাজধানী ছিল মুঙ্গের, ঠিক আছে, মুঙ্গের ছিল ধর্মপালের সময় পালদের রাজধানী। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, মহিপালের সভাকবি কে ছিলেন? মহিপালের সভাকবি ছিল রাজশেখর। রাজশেখর ছিলেন মহিপালের সভাকবি। এই রাজশেখর রচনা করেন প্রবন্ধ কোষ। যেখান থেকে গুজরাট রাজ্যের ইতিহাস জানা যায়। গুজরাট রাজ্যের ইতিহাস জানা যায়। এছাড়া আর কি রচনা করেছিলেন? তিনি রচনা করেছিলেন কর্পূর মঞ্জুরি, এগুলি রচনা করেছিলেন। জয়দেব কি রচনা করেছিলেন? জয়দেব রচনা করেছিলেন গীত গোবিন্দ। গীত গোবিন্দ রচনা করেছিলেন জয়দেব, এবং ইনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। গীত গোবিন্দর বিষয়বস্তু হচ্ছে রাধা ও কৃষ্ণের প্রেম লীলা। ধৈ কি রচনা করেছিলেন? ধৈ রচনা করেছিলেন পবনদূত। রবিকীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি, এবং তিনি আইহল প্রশস্তি রচনা করেছিলেন। রবিকীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। এবং তিনি আইহল প্রশস্তি রচনা করেন। এই আইহল প্রশস্তি এটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত ছিল। আচ্ছা, রাজশেখর আর রাজশেখর দিবাকর এটা কিন্তু দুটো আলাদা আলাদা ব্যক্তি, ঠিক আছে। রাজশেখর আর রাজশেখর দিবাকর দুটো আলাদা আলাদা ব্যক্তি। রাজশেখর দিবাকর রচনা করেছিলেন কাব্য মীমাংসা। কাব্য মীমাংসা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? প্রথম মুসলিম ইনভেশন, ফার্স্ট মুসলিম ইনভেশন হচ্ছে মধ্যযুগের সূচনাকালে, এবং সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম প্রথম মুসলিম যিনি ভারত আক্রমণ করেছিলেন। মোহাম্মদ বিন কাসিম আক্রমণ করে 712 খ্রিস্টাব্দে।
712 খ্রিস্টাব্দে আক্রমণ করেন এবং তিনি রাজা দাহিরকে পরাজিত করেছিলেন। ঠিক আছে, তিনি কোথা থেকে এসেছিলেন? তিনি আরব থেকে এসেছিলেন এবং রাজা দাহিরকে পরাজিত করেন এবং হত্যা করেন। রাজা দাহির একজন হিন্দু রাজা ছিলেন। কোথাকার? সিন্ধ প্রদেশের। তাকে পরাজিত করেন এবং হত্যা করেন। এই সময় যে ইনভেশনগুলো হতো, যে আক্রমণগুলো হতো, সেটার উদ্দেশ্য কিন্তু কখনোই রুল করা ছিল না। তার উদ্দেশ্য ছিল ভারত যে সাবকন্টিনেন্ট, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট চিরকালই একদম রিচ ছিল কালচারের দিক থেকে, সম্পদের দিক থেকে, গোল্ডের দিক থেকে প্রচুর পরিমাণে প্রচুর প্রাচুর্যতা ছিল এখানে। এবং এই যে ইনভেশনগুলো, তুর্কি ইনভেশন হোক বা ইসলামিক ইনভেশন হোক, এই ইনভেশনগুলোর মানে উদ্দেশ্য ছিল লুট করে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাই এরা কিন্তু কখনো শাসন করব বলে আসেনি। যখন আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে সুলতানি যুগের সূচনা হচ্ছে, তার আগে পর্যন্ত কিন্তু অনেকেই এরকমভাবে অনেকবার আক্রমণ করেছে। ছোট বড়, বড়গুলো তো আমরা পড়ি যে বড় বড় ইনভেশন হচ্ছে, মোহাম্মদ ঘুরির গজনির ইনভেশন, মোহাম্মদ ঘুরির ইনভেশন, কিন্তু এদের উদ্দেশ্য ছিল লুট করে নিয়ে যাওয়া। ঠিক আছে, এবং মেনলি যে মিডল ইস্ট যে রিজিয়ন, এই রিজিয়ন থেকে আসতো, কারণ ততদিনে অলরেডি যে পথটা, হিন্দুকুশ পর্বত পেরিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা এদের কাছে নোন হয়ে গেছিল, যার জন্য এরা কিন্তু বারবার আক্রমণ করতো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। এরপরে আমরা দেখব যে সেকেন্ড যে মুসলিম ইনভেশন হচ্ছে, যেটা মোহাম্মদ গজনির ইনভেশন হচ্ছে, এবং সেটা কিন্তু প্রথম তুর্কি ইনভেশন। ঠিক আছে, প্রথম তুর্কি ইনভেশন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, গজনি মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? টোটাল ভারত আক্রমণ করেছিল মোহাম্মদ গজনি হচ্ছে 17 বার। ঠিক আছে, 17 বার ভারত আক্রমণ করেছিল এবং 17 বারে প্রচুর সম্পদ লুট করে নিয়ে গেছে। 16তম যে আক্রমণটা ছিল, সেই 16তম আক্রমণে সোমনাথ মন্দির লুট করে নিয়ে গেছিল, এবং 17তম যে আক্রমণটা, সেটা আবার মানে ফিরে এসেছিল, এবং সেই টাইমে কিন্তু মানে সেটা ছিল তার লাস্ট অ্যাটাক। ঠিক আছে, সেটা তার লাস্ট অ্যাটাক ছিল। প্রথমবার কবে এসেছিল গজনি মাহমুদ? গজনি মাহমুদ হচ্ছে সেকেন্ড মুসলিম ইনভেশন বা দ্বিতীয় মুসলিম আক্রমণকারী এবং প্রথম তুর্কি আক্রমণকারী। প্রথম তুর্কি আক্রমণকারী ও দ্বিতীয় মুসলিম আক্রমণকারী। প্রথমবার কবে ইনভেট করছে? ইন দ্য ইয়ার অফ 998 এডি, 998 খ্রিস্টাব্দে প্রথমবার ইনভেট করছে। কোথা থেকে আসছিল? তুর্কমেনিস্তান থেকে আসছিল। তুর্কমেনিস্তান। এবং 16তম আক্রমণ যেটা ছিল, সেটা হচ্ছে সোমনাথের, গুজরাটের সোমনাথ টেম্পল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, গজনি মাহমুদ কোন মন্দির আক্রমণ করেছিলেন? এক্ষুনি বললাম, সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন, যেটা গুজরাটে অবস্থিত, এবং কবে করেছিল? 1025 খ্রিস্টাব্দে। 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির আক্রমণ করেছিল। কত সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হচ্ছিল 1191 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে? মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহান বা তৃতীয় পৃথ্বীরাজ বা পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ, যেখানে পৃথ্বীরাজ চৌহান জিতে যাচ্ছেন এবং মোহাম্মদ ঘুরি পালিয়ে যাচ্ছে। এরপরে যে 1992 খ্রিস্টাব্দে হচ্ছে সেকেন্ড ব্যাটেল অফ তরাইন বা তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যেখানে মোহাম্মদ ঘুরি জিতছেন এবং পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিচ্ছেন এবং তাকে হত্যা করছেন। ঠিক আছে, এবং
এরপরেই 1192 খ্রিস্টাব্দে যখন তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে, তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে সুলতানি যুগের সূচনা হচ্ছে। সুলতানি যুগের সূচনা হচ্ছে এবং এরপরে কুতুবউদ্দিন আইবক, যিনি মোহাম্মদ ঘুরির একজন স্লেভ ছিল বা দাস ছিল, তাকে দিল্লির শাসন ব্যবস্থা তার হাতে তুলে দিয়ে 1206 খ্রিস্টাব্দ থেকে সুলতানি যুগের সূচনা হচ্ছে। সুলতানি সাম্রাজ্যের প্রথম সুলতান কে ছিলেন? প্রথম সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? মোহাম্মদ ঘুরির স্লেভ ছিল, দাস ছিল, তাই জন্য এই যে বংশটা, এটা হচ্ছে স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ। কুতুবউদ্দিন আইবক রাজত্ব করছে 1206 থেকে, বেশি দিন করেনি, 1206 থেকে 1210 পর্যন্ত, 1206 থেকে 1210 পর্যন্ত রাজত্ব করছেন। কুতুবউদ্দিন আইবকের টাইম পিরিয়ডে কি কি মনে রাখতে হবে? প্রথমে মনে রাখতে হবে তার ক্যাপিটাল কোথায় ছিল। এই সময় রাজধানী ছিল লাহোর। এই সময় রাজধানী ছিল লাহোর। এবং তাকে বলা হতো লাখ বাক্স বা লক্ষ্যদাতা। এবং তিনি 1210 খ্রিস্টাব্দে পোলো খেলতে খেলতে মারা যান। তিনি কি কি নির্মাণ করেছিলেন সেটা থেকে কোয়েশ্চেন আসে, যেরকম কোয়াত উল ইসলাম নির্মাণ করেছিলেন, যেটা হচ্ছে যে কুতুব মিনারের ওখানে যে মসজিদটা রয়েছে সেই মসজিদটা। আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন আজমির শরীফে। এবং তিনি কুতুব মিনারের কনস্ট্রাকশন শুরু করেছিলেন, যেটা একজন সুফি সন্ত ছিল যার নাম হচ্ছে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তাকে মানে তার অনারে এই কুতুব মিনার নামকরণ করা হয় এবং কুতুব মিনার কনস্ট্রাকশন শুরু করা হয়। কুতুব মিনারের কনস্ট্রাকশন শেষ করে ইলতুৎমিশ, এবং যে 5 নম্বর তলাটা ছিল সেই 5 নম্বর তলার রিস্টোরেশনের কাজ করেছিল ফিরোজ শাহ তুগলক। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। কুতুবউদ্দিন আইবক ছিল দাস বংশের প্রতিষ্ঠাতা। আমি লিখছি না, লিখে টাইমটা নষ্ট করছি না, অনেকগুলো কোয়েশ্চেন তাহলে আমরা করতে পারবো। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 11। দিল্লি সুলতানের প্রথম মহিলা শাসক কে ছিলেন? শুধুমাত্র প্রথমই নয়, তিনি একমাত্র মহিলা শাসক ছিল রাজিয়া সুলতান। ইলতুৎমিশের কন্যা ছিলেন সুলতান রাজিয়া, এবং সুলতান রাজিয়া ইলতুৎমিশের পরে সিংহাসনে বসছেন এবং একমাত্র মহিলা শাসক ছিল। এবং তিনি বিবাহ করেন আলতুনিয়াকে। আলতুনিয়া ছিল ভাটিন্ডার গভর্নর। আলতুনিয়া এই দিল্লির বিশেষ করে সুলতানি যুগ পড়ার সময় দাস বংশ বা গোটা সুলতানি যুগ জুড়েই পড়ার সময় কিরকম মনে হয় না যে সিংহাসনে কে বসবে তার খেলা চলছে। তো আলতুনিয়া ছিল গভর্নর অফ ভাটিন্ডা, ঠিক আছে, ভাটিন্ডার গভর্নর ছিল। এবং রাজিয়াকে, যেহেতু একটা মহিলা শাসক, তাই মহিলা শাসক হিসেবে তিনি মেনে নেননি, রাজিয়ার এগেনস্টে বিদ্রোহ করে। রাজিয়া তখন পাঠায় কাকে? ইয়াকুতকে পাঠায়। ইয়াকুত ছিল একজন ইথিওপিয়ান স্লেভ, ইথিওপিয়ান দাস ছিল ইয়াকুত। ইয়াকুতকে পাঠায় আলতুনিয়াকে মারতে, বকতে, মানে তাকে দমন করতে, তার বিদ্রোহ দমন করতে। কিন্তু আলতুনিয়া কি করে? ইয়াকুতকে মেরে দেয় এবং ইমপ্রিজন করে নেয় রাজিয়া। তখন ইয়াকুতকে মেরে দেয়। ইয়াকুতকে হত্যা করার পর রাজিয়া তখন আলতুনিয়ার যে ভাটিন্ডা আছে সেই জায়গায় যায় আলতুনিয়াকে তার বশ্যতা স্বীকার করাতে, কিন্তু রাজিয়াকে এই ভাটিন্ডার যে দুর্গ ছিল সেখানে বন্দি করে রাখে। তারপরে তাদের মধ্যে সমঝোতা হয় এবং ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস ছিল সবথেকে ফেমাস অ্যালায়েন্সেস তখনকার দিনে। এখনো আমরা দেখি অনেক জায়গায় এই অ্যালায়েন্সেস বড় বড় জায়গায় কাজে লাগানো হয়। তো কি হয় না, রাজিয়া আর আলতুনিয়া তারপর বিবাহ করে, এবং বিবাহ করার পর তারা যখন দিল্লিতে ফিরে আসছিল তখন হরিয়ানার কাছে একটা জায়গায় খোঙ্খা ট্রাইব তাদেরকে হত্যা করে। ঠিক আছে, এই ছিল সুলতান রাজিয়া সম্পর্কে। এইটুকু গল্প মনে রাখলেই হবে। তিনি 40 চক্রের ক্ষমতা কিছুটা খর্ব করেছিলেন। 40 চক্র, এই 40 চক্র হচ্ছে শুরু করেন তার বাবা ইলতুৎমিশ, এবং 40 চক্রতে 40টা টার্কিশ স্লেভ যারা গোটা ইন্টারনাল পলিটিক্সটাকে কন্ট্রোল করতো এবং তাদের ডিসিশনটাকে খুব প্রাধান্য দেওয়া হতো। ঠিক আছে, তো এই 40 চক্রর যে ক্ষমতা সেটা রাজিয়া সুলতানা খর্ব করার চেষ্টা করেন। এবং যেহেতু একটা মেল ডমিনেটিং সোসাইটি এবং যেখানে শাসন করছে একটা মহিলা, তখনকার দিনে মেনে নেওয়াটা কতটা কঠিন ছিল একটু ভেবেই দেখো। মোহাম্মদ ঘুরি কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? আইবক, দাস, ঘুরি নাকি সৈয়দ? ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেন
এবং তার সাথে যুদ্ধ হচ্ছে ব্যাটেল অফ প্রথম তরাইনের যুদ্ধ পড়ছি, দ্বিতীয় তরাইনের যুদ্ধ পড়ছি, এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করছেন এবং তিনি সুলতানি যুগের শুরু হচ্ছে, যেখানে তিনি তার অনেকগুলো স্লেভ ছিল, যেমন তার যে ফেমাস যারা যারা ছিল তাদের মধ্যে হচ্ছে কুতুবুদ্দিন আইবক, ইয়ালদুজ এবং ইয়ালদুজ কুবাচা, বখতিয়ার খলজি যিনি নালন্দা ইউনিভার্সিটি ডিস্ট্রয় করেন। এখানে দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক আর দাস একই, মানে আইবক কথার অর্থ হচ্ছে দাস। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, বেস্ট ফিটেড অ্যান্সার অপশন সি হবে। এখানে খেয়াল রাখবে আইবক যে বা দাস এই একই মানে দাঁড়াচ্ছে, এটাকে কিন্তু মামলুক ডাইনেস্টিও বলা হয়, ঠিক আছে, মামলুক ডাইনেস্টিও বলা হয়, মামলুক বংশ বলা হয়। এবং কুতুবুদ্দিন আইবক তিনি ইলাবাড়ি ট্রাইব থেকে বিলং করতেন, এটাও একটুখানি খেয়াল রাখবে, ইলাবাড়ি ট্রাইব থেকে বিলং করতেন। আচ্ছা, মোহাম্মদ ঘুরি সম্পর্কে তো দুটো যুদ্ধ ইম্পর্টেন্ট পড়েছি, আর একটা যুদ্ধের কথা মনে রাখবে যেটা হচ্ছে চান্দাওয়ারের যুদ্ধ, যেটা 1194 খ্রিস্টাব্দে হচ্ছে, ব্যাটেল অফ চান্দাওয়ার। এই চান্দাওয়ারের যুদ্ধতে তিনি পরাজিত করছেন রাজা জয়চাঁদকে, যেই জয়চাঁদই কিন্তু তাকে পৃথ্বীরাজ চৌহানকে অ্যাটাক করার জন্য বলেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, মধ্যযুগের ভূমি জরিপ প্রথম কে করেছিলেন? প্রথম ভূমি জরিপ করেন আলাউদ্দিন খিলজি। খিলজি বংশের শাসক ছিলেন। খিলজি বংশ কবে আসছে না, দাস বংশের পরে আসছে খিলজি ডাইনেস্টি, মানে সুলতান রাজিয়ার পরে আমরা বলবন পাবো, গিয়াসউদ্দিন বলবন ফেমাস রুলার, বলবনের পরে কাইকোবাদের পরে জালালউদ্দিন খিলজি ডাইনেস্টি বা খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আলাউদ্দিন খিলজির টাইম পিরিয়ডটা যদি একটুখানি দেখো, 1296 থেকে 1316 পর্যন্ত এই টাইম পিরিয়ডে তিনি রুল করছেন। এবং জালালউদ্দিন খিলজির ভাইপো ছিলেন, এবং ভাইপোই শুধু ছিলেন না, তিনি তার মেয়ের সাথে তার বিয়েও দিয়েছিলেন, ভাইপোও ছিলেন এবং জামাইও ছিলেন, ঠিক আছে। এবং তিনি একটা টাইটেল নিয়েছিলেন যেটা হচ্ছে আমির ই তুজুক, ঠিক আছে, মাস্টার অফ সেরেমনিজ। যখন জালালউদ্দিন খিলজির সভাতে তিনি এই মাস্টার অফ সেরেমনিজ টাইটেলটা জালালউদ্দিন খিলজির শাসনকালে তিনি পেয়েছিলেন, ঠিক আছে। এবং তার ফেমাস এক্সপিডিশন আছে, তিনি গুজরাট আক্রমণ করেন, রণথম্বর আক্রমণ করেন, মেওয়ার, মালওয়া, জালোর এগুলো আক্রমণ করেন, এবং যার নাম তো আমরা একদমই আলাউদ্দিন খিলজির সাথে ওতপ্রোতভাবে জড়িত, গাফুর নয় কিন্তু মালিক কাফুর। ব্যাকগ্রাউন্ড মিউজিক যতই বাজুক তোমাদের কানে, কিন্তু এটা মালিক কাফুর, গাফুর নয়। তো এই মালিক কাফুর তার খুব বিশ্বস্ত একজন অনুচর ছিলেন, এবং মালিক কাফুরকে বলা হতো হাজার দিনারি, ঠিক আছে, বলা হতো হাজার দিনার দিয়ে তাকে কেনা হয়েছিল, তাই তার নাম ছিল হাজার দিনারি। এবং আলাউদ্দিন খিলজির টাইম পিরিয়ডে আমরা দেখতে পাবো আমির খুসরো তার সভাতে ছিলেন, তাকে তিনি ভারতের তোতা পাখি উপাধি দিচ্ছেন, এবং আমির খুসরো আলাউদ্দিন খিলজিকে উপাধি দিচ্ছেন যেটা হচ্ছে সুলতানি জাহান, মানে গোটা জগতের সুলতান আলাউদ্দিন খিলজিকে উপাধি দিচ্ছেন। এবং তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম নিয়ে এসেছিলেন, দাগ এবং হুলিয়া প্রথা প্রচলন করেন। দাগ হচ্ছে ঘোড়ার মধ্যে ছাপ দেওয়া হতো, সেটা হচ্ছে দাগ, আর হুলিয়া হচ্ছে সেনাবাহিনীতে যে সমস্ত সেনারা কাজ করছে তাদের গোটা ফেসের ডেসক্রিপশন, চেহারার ডেসক্রিপশন দিয়ে একটা আইডেন্টি কার্ড টাইপের বানানো হতো, ঠিক আছে। এছাড়া তিনি অফিসার অ্যাপয়েন্ট করে রেভিনিউ কালেক্ট করার জন্য। মুক্স খরাজ হচ্ছে একটা ট্যাক্স, সেটা সেই সময় ছিল। খরাজ হচ্ছে ট্যাক্স, খরাজ যে ট্যাক্স সেটা হচ্ছে একটা ল্যান্ড ট্যাক্স, যেটা কৃষকদের ওপর ইম্পোজ করা হতো, যা কিছু প্রডিউস হবে তার 50% খরাজ দিতে হবে। এছাড়া আর কি ট্যাক্স ছিল? ঘরাই মানে ঘর থেকে আসছে, হাউস ট্যাক্স, এটা হচ্ছে হাউস ট্যাক্স, ঘর থেকে আসছে ঘরাই। আর খরাজ হচ্ছে ভাবতে পারো যে খামার থেকে খরাজ আসছে, খামারে যতটা শস্য প্রডিউস হয়েছে মজুদ রয়েছে তার 50% দিয়ে দিতে হবে। এছাড়া ছিল চারাই,
চড়াই যেখানে গরু, মহিষ, ছাগল, যে গ্রেজিং অ্যানিমাল আছে যারা ঘাস খায়, তাদের যেখানে যেখানে তারা ঘাস খাচ্ছে, যেখানে চড়তে যাচ্ছে বেসিক্যালি, তার জন্য ট্যাক্স দিতে হতো। তাহলে ঘরাই, খরাজ এবং চড়াই, এই তিনটা ট্যাক্স তো ছিল। এবং দুটো ট্যাক্স এটা মোরালে সবার টাইমেই দেখতে পাবে, একটা হচ্ছে জিজিয়া আর একটা হচ্ছে জাকাত। একটা হচ্ছে জিজিয়া আর একটা হচ্ছে জাকাত। জিজিয়া হচ্ছে নন মুসলিমদের ওপর ট্যাক্স, আর জাকাত হচ্ছে মুসলিমদের ওপর ট্যাক্স। এই ট্যাক্স দুটো মুসলিম পিরিয়ডে প্রায় মোরালে সবার টাইমে দেখতে পাবে। জিজিয়া আকবর জিজিয়াকে ব্যান করে দিয়েছিল, আবার ঔরঙ্গজেবের টাইমে কিন্তু জিজিয়া আবার রিইম্পোজ করা হয়েছিল। ঠিক আছে, তো এই 5 ধরনের ট্যাক্সের কথা মনে রাখতে হবে। তিনি মার্কেট তৈরি করেছিলেন, ফুড গ্রেনের জন্য মার্কেট তৈরি করেছিল, কাপড়ের জন্য মার্কেট তৈরি করেছিল, এবং ঘোড়া এবং দাস কেনা বেচার জন্য মার্কেট তৈরি করেছিল। ঠিক আছে, এবং সেই টাইমে আমরা দেখতে পাই যে ক্লোথ মার্কেট বা কাপড়ের মার্কেট, সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল সারাই আদিল। ঠিক আছে, সারাই আদিল ছিল সেই মার্কেটটার নাম। তিনি প্রথমবার, মানে এর আগে পর্যন্ত কি হতো না, ইকতা প্রথা চলতো। ইকতা প্রথা আসছে ইলতুৎমিশের টাইমে। ইলতুৎমিশের টাইমে আসছে ইকতা প্রথা। ইকতা বা ইকতাদার যারা যারা হতো, এই ইকতাদারদেরকে কিছু ল্যান্ড দেয়া হতো, এবং সেই ল্যান্ডের রেসপেক্টে তারা, মানে যে শাসক ছিল তাদেরকে ট্যাক্স দিত, বা যখন শাসকের দরকার পড়তো তখন যে তারা যে মিলিটারি মেনটেন করতো তাদেরকে নিয়ে হেল্প করতো। আলাউদ্দিন খিলজি ফার্স্ট টাইম ক্যাশ পেমেন্ট শুরু করলো। ঠিক আছে, সেনাবাহিনীকে জমির বদলে ক্যাশ দিতে শুরু করলেন। কি কি নির্মাণ করেছিলেন? আলাই ফোর্ট নির্মাণ করেছিলেন, আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন, তারপর প্যালেস অফ 1000 পিলার নির্মাণ করেছিলেন, এগুলো তিনি নির্মাণ করেছিলেন। ঠিক আছে, এবং সিরি যে সেকেন্ড সিটি, সিরি শহরটা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, সিরি যে সেকেন্ড সিটি, সেই সেকেন্ড সিটি অফ দিল্লি সেটা নির্মাণ করেছিলেন, এবং তার যে কবর সেটা রয়েছে দিল্লিতে। এগুলো মনে রাখলেই হবে আপাতত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। আলাউদ্দিন খিলজি কাকে হত্যা করে সিংহাসনে বসছিলেন? তার চাচাকে হত্যা করে, জালালউদ্দিন খিলজিকে হত্যা করে। সিকেন্দার ই সানি কাকে বলা হয়? সিকেন্দার ই সানি বলা হয় আলাউদ্দিন খিলজিকে। ওকে, এবং তিনি এই উপাধিটা যখন দক্ষিণাত্য এক্সপিডিশন হয়েছিল, সেই দক্ষিণাত্য এক্সপিডিশনের পরে এই সিকেন্দার ই সানি উপাধিটা গ্রহণ করেছিলেন। ঠিক আছে, দাক্ষিণাত্য অভিযানের পরে। নেক্সট কোয়েশ্চেন 16। আলাউদ্দিন খিলজির সময়ে দক্ষিণ ভারত অভিযান কে পরিচালনা করেছিলেন? এটা অলরেডি বলেছি, মালিক কাফুর পরিচালনা করেছিলেন। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন। বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? বাজার নিয়ন্ত্রণ আইনও চালু করেন আলাউদ্দিন খিলজি। একটু আগেই আমি বললাম যে তিনি 3টে বাজার এস্টাবলিশ করেছিলেন, একটা হচ্ছে ফুড গ্রেনের জন্য, একটা কাপড়ের জন্য, একটা হচ্ছে ঘোড়া এবং দাসদের জন্য, এবং তিনি প্রত্যেকটা মার্কেট কন্ট্রোল করার জন্য অফিসার অ্যাপয়েন্ট করেছিলেন, যেগুলোকে বলা হতো সাহানা। ঠিক আছে, সাহানা, কারণ নাম নয় কিন্তু এটা, সাহানা। সাহানা সেই অফিসার র্যাঙ্কটাকে বলা হয়। আজকের দিনে যেমন ধরো আমরা দেখতে পাই যে বিভিন্ন অফিসারের নাম, যে রেভিনিউ কালেক্টর অফিসার বা বিডিও, এসডিও, এটা তো পোস্টের নাম। তো সাহানাটা হচ্ছে পোস্টের নাম, যে সাহানা হাই র্যাঙ্কের অফিসার তিনি অ্যাপয়েন্ট করেন। এবং ফুড গ্রেনের জন্য যে খাবারের মার্কেট বা শস্য মার্কেট বললে ভালো হয়, শস্য বাজারে যে সাহানা পরিচালনা করত তাদেরকে বলা হতো সাহানা ই মান্ডি। ঠিক আছে, মান্ডি মানে যেখানে শস্য বিক্রি হয়, তাই সাহানা ই মান্ডি। এবং আলাউদ্দিন খিলজির টাইমে কিন্তু গুপ্তচরও ছিল, স্পাই। গুপ্তচরের নাম ছিল মুনিয়া ও বারিদ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। গাজী মালিকের প্রকৃত নাম কি? গাজী মালিকের প্রকৃত নাম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। অ্যাকচুয়ালি
কোশ্চেনটা উল্টো হয়ে গেছে। গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম কি হওয়া উচিত ছিল, কারণ গিয়াসউদ্দিন তুগলক তো পরে নাম হচ্ছে, তো গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম ছিল গাজী মালিক, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে তিনি উপাধি নিচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। 40 চক্র কে প্রবর্তন করে? 40 চক্র প্রবর্তন করে ইলতুৎমিশ। ইলতুৎমিশ আর কি কি করেছিলেন? ইলতুৎমিশ প্রথমে তো লাহোর থেকে দিল্লিতে নিয়ে এসেছিল, লাহোর থেকে ক্যাপিটাল নিয়ে চলে এসেছিল দিল্লিতে, ঠিক আছে। ফার্স্টে ক্যাপিটাল শিফট করেছিল। আর কি করেছিল? কপার জিতল সিলভার টঙ্কা, মানে কপারের মুদ্রা হচ্ছে জিতল আর রূপোর মুদ্রা হচ্ছে টঙ্কা। তো তামার মুদ্রা জিতল আর রূপার মুদ্রা টঙ্কা প্রবর্তন করেন। 40 চক্র প্রবর্তন করেন। 40 চক্রে 40 জন তুর্কি স্লেভ হতো, ঠিক আছে, স্লেভ থাকতো যারা ইন্টারনাল পলিটিক্সকে গভর্ন করতো, তুর্কি স্লেভ কিন্তু, মনে রাখবে এটা। এবং তিনি ইকতা প্রথা প্রচলন করেন, ইকতা প্রথা প্রচলন করেন, এবং এই ইকতা যারা হোল্ড করতো তাদেরকে বলা হতো ইকতাদার বা মুক্তি, ইকতাদার অথবা মুক্তি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21, প্রথম জীবনে দাস ছিলেন কোন শাসক? এখানে অপশনগুলো পড়ে উত্তর করবে। কুতুবউদ্দিন আইবক ছিলেন প্রথম জীবনে দাস। পাগলা রাজা কাকে বলা হতো? পাগলা রাজা বলা হতো মোহাম্মদ বিন তুগলককে। মোহাম্মদ বিন তুগলক তুগলক ডাইনেস্টির রাজা ছিলেন। তার সময়ে ইবন বতুতা আসছে ভারতে ভিজিট করতে, এবং তাকে পাগলা রাজা বলা হতো, তার কিছু কারণ আছে। মানে তিনি সেই সময় দাঁড়িয়ে, তার ইন্টেনশন খারাপ ছিল না, তিনি ভালো করার জন্যই করতে গেছিলেন, কিন্তু যে যে কাজগুলো করেছিল সেগুলো এক একটা ব্লান্ডার, পরবর্তী ক্ষেত্রে ব্লান্ডার হয়েছিল। তিনি রাজধানী স্থানান্তর করেন, দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন, এবং তিনি কি করেছিলেন না, নর্মাল যে একদম যাদের কোনো এক্সপার্টিজ নেই, যাদের কোনো অভিজ্ঞতা নেই, সাধারণ মানুষদেরকে হাই অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে বসিয়ে দিয়েছিলেন। তিনি টোকেন কারেন্সি, ব্রোঞ্জের টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেন, যেটা প্রচুর, মানে যে কারেন্সিটা ইন্ট্রোডিউস করা হচ্ছে তার থেকে ওই টোকেন যেটা দিয়ে তৈরি হচ্ছে তার অনেক ভ্যালু ছিল, তো সেটাও ফেল হয়ে যায়। কুরাচিল এক্সপ্রেশন, এগুলো সব ফেল হয়ে যায়। তো এত সব ফেলিওরের জন্য তাকে পাগলা রাজা বা ওয়াইজেস্ট ফুল বলা হতো। জিয়াউদ্দিন বর্ণী তার বইতে লিখছে যে তারিক ই ফিরোজ শাহী, সেই বইতে তিনি লিখেছেন যে এই সমস্ত কারণে তাকে পাগলা রাজা বলা হচ্ছে, এবং তার ওই যে একটু আগে বললাম যে যাদের এক্সপার্টিস ছিল না তাদেরকে হাই অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে অ্যাপয়েন্ট করে দিচ্ছে, এটা কিন্তু আমরা জানতে পারি জিয়াউদ্দিন বর্ণীর রচিত তারিক ই ফিরোজ শাহী গ্রন্থ থেকে। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খিলজি। তুজুক ই বাবরি বা বাবরনামা গ্রন্থটি কে রচনা করেছিলেন? তুজুক ই বাবরি আর বাবরনামা দুটো কিন্তু এক গ্রন্থ নয়, একটা হচ্ছে অরিজিনাল গ্রন্থ আর একটা হচ্ছে ট্রান্সলেটেড। তুজুক ই বাবরি রচনা করেন বাবর, আর বাবরনামা এটা হচ্ছে, এই তুজুক ই বাবরি লেখা হচ্ছে তুর্কিতে, ঠিক আছে, এটা লেখা হচ্ছে তুর্কিতে, আর বাবরনামা হচ্ছে পার্সিয়ান ট্রান্সলেশন, পার্সিয়ান ট্রান্সলেশন, পার্সি অনুবাদ। এই পার্সি অনুবাদ কে করছেন না, এটা করছেন আব্দুল রহিম খানে খানা, যেটার নাম হচ্ছে বাবরনামা। এই বাবরনামাতে তিনি বলেন যে সেই সময় কন্টেম্পোরারি রুলার হচ্ছে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের কৃষ্ণদেব রায়, এবং তিনি বাবরনামাতে মেনশন করেন যে কৃষ্ণদেব রায় গোটা ভারতবর্ষের একজন খুব গুরুত্বপূর্ণ এবং ফেমাস রুলার ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, মধ্যযুগে সোনার মুদ্রাকে কি বলা হতো? সোনার মুদ্রাকে বলা হতো দিনার, ঠিক আছে, সোনার মুদ্রাকে বলা হতো দিনার। টঙ্কা হচ্ছে সিলভার, আর জিতল হচ্ছে কপার বা তামা। টোকেন মুদ্রাকে প্রচলন করেন, টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। কোন শাসক তামার, জিতল এবং রৌপ্য টঙ্কা প্রবর্তন করেছিলেন? একটু আগেই বললাম ইলতুৎমিশ করেছিলেন। নিম্নের কোন সুলতান সিংহাসন
আরোহণ করার আগে দাস ছিলেন না? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি, কুতুবুদ্দিন আইবক নাকি ইলতুৎমিশ? আলাউদ্দিন খিলজি ছিলেন না, তিনি কি ছিলেন? ভাইপো ছিলেন। মধ্যযুগে সুলতানি আমলে ভূমিকরকে কি বলা হতো? ভূমিকরকে বলা হতো খরাজ। ভূমি ট্যাক্সকে বলা হতো খরাজ, মানে যতটা ল্যান্ড কেউ ওন করছে সেই ল্যান্ডে যতটা প্রডিউস হবে তার 50% দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ল্যান্ড ট্যাক্স। দাদন আমরা দেখতে পাবো ব্রিটিশ টাইম পিরিয়ডে, মডার্ন এরাতে। দাদন শব্দের অর্থ কি? দাদন শব্দের অর্থ হচ্ছে অগ্রিম কর, মানে একটা কোনো পার্টিকুলার কারোর ল্যান্ড আছে, সেই ল্যান্ডের দাদন কিরকম দেওয়া হয়? ধরো এই এ পার্সনটা এই ল্যান্ডের ওনার, এই বি পার্সনটা এর কোনো ল্যান্ড নেই, সে এই ল্যান্ডটাতে চাষ করতে চায়, ভাগ চাষি যেটা আজকের দিনেও আমরা দেখতে পাই। তো সে ল্যান্ডটা এই এ পার্সনটাকে কিছু ট্যাক্স দিয়ে এই ল্যান্ডটাতে চাষ করার জন্য নেবে, এবং সেই যে টাকাটা সেটা কিন্তু আগে দিয়ে দিতে হবে, ঠিক আছে? সে কি চাষ করে কত উপায় করলো না করলো সেটা তো পরের কথা, তার লস হলেও তার, লাভ হলেও তার, কিন্তু আগেই তাকে দাদনটা দিয়ে দিতে হবে। সুলতানি আমলে কে ইকতা প্রথা প্রচলন করেছিলেন? ইকতা প্রথা প্রচলন করেছিলেন ইলতুৎমিশ। কোন সুলতানি দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেছিলেন? এটা তো অলরেডি বলে দিয়েছি, মোহাম্মদ বিন তুগলক। বাজার নিয়ন্ত্রণ কে চালু করেছিলেন? বাজার নিয়ন্ত্রণ চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি, এবং বাজার নিয়ন্ত্রণ করার জন্য তিনি অফিসার অ্যাপয়েন্ট করেছিলেন যার নাম হচ্ছে সাহানা, এবং কাপড়ের মার্কেটের জন্য সাহানা ই মান্ডি। বাংলা ভাষার প্রধান ভক্তি আন্দোলনের প্রচারক কে ছিলেন? বাংলা ভাষায় প্রধান ভক্তি আন্দোলন প্রচার করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাভারত ফরাসিতে অনুবাদ কে করেছিলেন? মহাভারত ফরাসিতে অনুবাদ করেছিলেন ফৈজি এবং বাদাউন। ফৈজি এবং বাদাউনি অনুবাদ করেছিলেন মহাভারত। উমাপতি ধর, উমাপতি ধর কি রচনা করছেন? উমাপতি ধর রচনা করছেন চন্দ্রচূড়। চন্দ্রচূড় রচনা করছেন উমাপতি ধর। এখানে এই সময়ে আরো কিছু গ্রন্থ যেগুলো থেকে কোয়েশ্চেন আসে, মানে প্রাচীন যুগের গ্রন্থ, যেমন হচ্ছে দশকুমার চরিত রচনা করছেন দণ্ডী, সূর্য শতক রচনা করছেন ময়ূর ভট্ট, তারপর হচ্ছে যেমন হরলতা এবং পৃথ্বীদায়িতা অনিরুদ্ধ ভট্ট, এগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ। খিজির খাঁ হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। শিমুক হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। বাবর মোগল বংশের প্রতিষ্ঠাতা। ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ শাসক। চিস্তি সুফি সম্প্রদায়ের মূল কেন্দ্র কোথায় ছিল? চিস্তি সুফি সম্প্রদায়ের মূল কেন্দ্র ছিল আজমির শরীফ, ঠিক আছে? আজমির শরীফ ছিল চিস্তি সম্প্রদায়ের মূল কেন্দ্র। এই আজমির শরীফের যে দরগা, সেই আজমির শরীফের দরগাটা যে সুফি সন্তের, সেটা হচ্ছে যে খাজা মঈনুদ্দিন চিস্তি, ঠিক আছে? খাজা মঈনুদ্দিন চিস্তি। এছাড়া এই চিস্তি সম্প্রদায়ের আরো কয়েকজনের নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে শেখ নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার দরগা হচ্ছে দিল্লিতে আছে, যেটার নামও রিসেন্টলি চেঞ্জ করা হলো বোধহয়, নিজামুদ্দিন আউলিয়ার যে রেলওয়ে স্টেশনটার নাম। নিজামুদ্দিন আউলিয়া আলাউদ্দিন খিলজির কন্টেম্পোরারি ইনি, নিজামুদ্দিন আউলিয়া প্যাট্রোনাইজ করেছিলেন এনাকে। এরপর হচ্ছে সেলিম চিস্তির নাম মনে রাখবে, যেটা হচ্ছে ফতেপুর সিক্রিতে রয়েছে সেলিম চিস্তির দরগা, ফতেপুর সিক্রিতে। একটু দিল্লিতে লিখে দিই। ফতেপুর সিক্রিকে নির্মাণ করেছিলেন আকবর, নির্মাণ করেছিলেন ফতেপুর সিক্রি, এবং সেখানে তিনি রাজধানীও স্থানান্তর করেছিলেন। ফতেপুর সিক্রির যে এন্ট্রি, সেখানে আছে বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা, এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন গুজরাটের ওপর যখন জয়লাভ করেছিলেন তারপরে। ওকে, এগুলো মনে রাখলেই হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 38। লোদি বংশের শেষ সম্রাট কে ছিলেন? ইব্রাহিম লোদি, যার সঙ্গে বাবরের যুদ্ধ হচ্ছে। বাবরের যুদ্ধ হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে।
পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। ইব্রাহিম লোদিকে হত্যা করেন, বাবর জিতে যান। বাবর এখানে ফার্স্ট গান পাউডার ইউজ করেছিলেন গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তুগলুমা পদ্ধতিতে যুদ্ধ করেছিলেন, তুগলুমা ফরমেশন করা হতো, সেই ফরমেশনে যুদ্ধ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41, রামচরিত মানস কে রচনা করেন? রামচরিত মানস রচনা করেন তুলসী দাস। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবং রামচরিত মানস যে তুলসী দাস রচনা করছে সেটা হচ্ছে ভগবান রামের সম্পর্কে একটা গ্রন্থ, এবং রামচরিত সেটা রচনা করছেন সন্ধ্যাকর নন্দী। এটা কিন্তু এর সাথেই পড়বে যাতে গুলিয়ে না যায়। ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ঠিক আছে, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিল বাংলার শেষ স্বাধীন সুলতান। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। ঠিক আছে, আলীবর্দী খাঁয়ের নাতি ছিলেন সিরাজউদ্দৌলা এবং তিনি শেষ নবাব ছিলেন। নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন? নাদির শাহ পরাজিত করেছিলেন মোহাম্মদ শাহ। ঠিক আছে, মোহাম্মদ শাহ টাইমে নাদির শাহ আসেন এবং তিনি এই নাদির শাহ হচ্ছে কোহিনূর যে হিরে সেটা এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়ে গেছিলেন। ময়ূর সিংহাসনকে পরে ডিসম্যান্টেল মানে গলিয়ে তার কাছ থেকে যে সোনা হিরে যে রত্ন ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ নির্মাণ করেন সিকেন্দের শাহ। এবং এই আদিনা মসজিদ কোথায় অবস্থিত? এটা মালদাতে অবস্থিত। ঠিক আছে, মালদার পান্ডুয়াতে অবস্থিত। গুণরাজ খাঁ কাকে বলা হতো? গুণরাজ খাঁ বলা হতো মালাধর বসুকে। মালাধর বসুকে, তোমাদের জন্য প্রশ্ন রইল যে কে মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন? কোন মুঘল সম্রাটের শাসনকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন? স্যার টমাস রো ভারতে এসেছিলেন জাহাঙ্গীরের শাসনকালে। কোয়েশ্চেন নাম্বার 49, খালসা প্রথা কে চালু করেছিলেন? খালসা প্রথা চালু করেছিলেন গুরু গোবিন্দ সিং, এবং গুরু গোবিন্দ সিং ছিলেন লাস্ট শিখ গুরু। ঠিক আছে, 10তম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং, 10th। প্রথম শিখ গুরু ছিলেন গুরু নানক। তেগ বাহাদুর হচ্ছে 9th শিখ গুরু ছিলেন এবং যাকে হত্যা করেন ঔরঙ্গজেব হত্যা করেছিলেন গুরু তেগ বাহাদুরকে। এবং খালসা কথার অর্থ হচ্ছে মানে খালসা যে প্রথা সেখানে একটা আলাদা সেক্ট বলতে পারো যেটা গুরু গোবিন্দ সিং চালু করেছিলেন। গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? কোন শাসক? গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। তিনি 9th 9ম শিখ গুরু ছিল। কোয়েশ্চেন নাম্বার 51, কাবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? কাবুলিয়াত এবং পাট্টা প্রথা প্রবর্তন করেছিলেন শেরশাহ। শেরশাহ রাজত্ব করছে মুঘল পিরিয়ডের মাঝখানে, মানে বাবরের পরে আসছে হুমায়ুন। হুমায়ুনের সাথে শেরশাহ যুদ্ধ হচ্ছে এবং তারপর শেরশাহ ভারতের যে মুঘল রাজাদেরকে হারিয়ে শেরশাহ সিংহাসনে বসছেন। শেরশাহ টাইম পিরিয়ড থেকে কি কি মনে রাখতে হবে? শেরশাহ টাইম পিরিয়ডে অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিফর্ম শেরশাহ নিয়ে এসেছিল সেটাকেই পরবর্তী ক্ষেত্রে আকবর অ্যাডপ্ট করে, এবং যে রেভিনিউ সিস্টেমে যে চেঞ্জেস নিয়ে এসেছিল সেটাকেও আকবর অ্যাডপ্ট করে, এবং যেখান থেকে মনসবদারি প্রথা প্রচলন হয়েছিল। শেরশাহ থেকে আর কি মনে রাখবে? শেরশাহর অরিজিনাল নাম ছিল ফরিদ খাঁ, তার বাবার নাম ছিল হাসান খাঁ, এবং বিহারের সাসারামের জাগিরদার ছিল হচ্ছে হাসান খাঁ। কি কি যুদ্ধ শেরশাহর সাথে যুদ্ধ হয়েছিল হুমায়ুনের? ব্যাটেল অফ চৌসা, চৌসার যুদ্ধ। চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে? 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ। তারপর হচ্ছে বিলগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ। 1539 হচ্ছে চৌসার যুদ্ধ এবং 1540 হচ্ছে বিলগ্রামের যুদ্ধ। এই দুটোতেই কিন্তু হুমায়ুনকে পরাজিত করে এবং হুমায়ুন দেশ ছেড়ে পালিয়ে যায়। কোথায় পালিয়ে গেছিল হুমায়ুন দেশ ছেড়ে? খলিফার কাছে পালিয়ে গেছিল। ঠিক আছে, এবং তিনি জিটি রোড বানিয়েছিল, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বানিয়েছিল, এবং এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মাঝে মাঝে বিশ্রামাগার বানিয়েছিল যেটাকে বলা হতো সরাই। সারাই, আমাদের এখানে একটা জায়গা আছে, জায়গাটার নামও সরাই। কাবুলিয়াত এবং পাট্টা হচ্ছে টাইটেল ডিড এবং কাবুলিয়াত হচ্ছে একটা এগ্রিমেন্ট। ঠিক আছে, ডিড এগ্রিমেন্ট, সেটা হচ্ছে পাট্টা। এবং তার শেরশাহর সমাধি কোথায় রয়েছে? সমাধি আছে বিহারের সাসারামে।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52, কাকে তবলা ও সেতারের আবিষ্কার বলা হয়? তবলা এবং সেতারের আবিষ্কার বলা হয় আমির খুসরোকে। আমির খুসরো কার কন্টেম্পোরারি ছিলেন, মানে সমসাময়িক ছিলেন? আলাউদ্দিন খলজি সমসাময়িক ছিলেন, এবং আলাউদ্দিন খলজিকে তিনি টাইটেল দিয়েছিলেন সুলতানি জাহান, এবং আলাউদ্দিন খলজি আমির খুসরোকে টাইটেল দিয়েছিলেন ভারতের তোতা পাখি। তানসেন আকবরের রাজসভায় ছিল, ঠিক আছে, আকবরের রাজসভায় ছিল, আকবরের রাজসভায় ছিল, এবং তানসেনকে আকবর মিউজিশিয়ান ছিলেন, এবং অরিজিনালি তিনি হচ্ছে গোয়ালিয়র থেকে এসেছিলেন, ঠিক আছে। তানসেনের নাম ছিল রামতনু পান্ডে, এবং তাকে গোয়ালিয়রের যে ডাইনেস্টি ছিল, তোমার ডাইনেস্টি, রাজা রামচন্দ্র সিং, সেখান থেকে আকবর নিয়ে এসেছিলেন। বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত তুঙ্গভদ্রা নদীর তীরে। কৃষ্ণা এবং তুঙ্গভদ্রার মাঝখানের অঞ্চলকে বলা হয় রায়চুর দোয়াব। দোয়াব মানে দুটো নদীর মধ্যবর্তী অংশ, এবং এই রায়চুর দোয়াবকে কেন্দ্র করে বিজয়নগর এবং বাহুমনি সাম্রাজ্যের মধ্যে প্রায়ই লড়াই বেঁধে উঠত, এবং তুঙ্গভদ্রার নদীর তীরে ছিল বিজয়নগর সাম্রাজ্য। তুঙ্গভদ্রার সাউথে ছিল বিজয়নগর এবং নর্থে ছিল বাহুমনি, এবং এই তুঙ্গভদ্রার তীরে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি অবস্থিত ছিল হচ্ছে তুঙ্গভদ্রার তীরে। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? আকবর প্রবর্তন করেছিলেন, এবং এই মনসবদারি প্রথা তিনি ইনফ্লুয়েন্স কার দ্বারা হয়েছিলেন? শেরশার যে রেভিনিউ সিস্টেম ছিল সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়েছিলেন, এবং এই মনসবদারি প্রথাতে কি হতো না, একটা জায়গার মনসব দেওয়া হতো, এবং সেই মনসবের এগেনস্টে সেই পার্সনটাকে কিছু মিলিটারি মেনটেন করতে হতো, যেটা প্রয়োজন অনুসারে সম্রাটকে সাহায্য করতো, এবং সে তার এগেনস্টে ট্যাক্স দিতে হতো মুঘল সম্রাটদের। বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হুসেন শাহকে। আলাউদ্দিন হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। কোন শাসক দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন? ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান নাকি জাহাঙ্গীর? দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন শাহজাহান। আকবরের টাইমে রাজধানী কোথায় ছিল? আগ্রাতে ছিল। আগ্রা থেকে তারপরে যায় ফতেপুর সিক্রিতে। আগ্রা থেকে তারপর যায় ফতেপুর সিক্রিতে। এবং শাহজাহানের টাইম পিরিয়ডকে বলা হয় দ্য গোল্ডেন টাইম অফ আর্কিটেকচার। শাহজাহানের টাইমে প্রচুর আর্কিটেকচার বানানো হয়েছিল, মানে এই টাইমে যেমন তাজমহল বানানো হচ্ছে, দিওয়ানি খাস, দিওয়ানি আম। এখানে খেয়াল রাখবে দিওয়ান-ই-আম, এই দিওয়ানি-আম যে বিল্ডিংটা, এখানে সাধারণ মানুষদের সাথে সম্রাট কমিউনিকেট করতো, ঠিক আছে। তো সাধারণ জনগণ যে দরবারে এসে কিছু জানাচ্ছে বা সম্রাটের প্রতি কিছু উপহার দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে, সেটা কিন্তু এই দিওয়ানি আমে হতো। দিওয়ানি খাস হচ্ছে যে অন্দরমহলের যে মহল, যেখানে যে তোমার সম্রাটের বা যে রাজ পরিবারের যে সদস্য বা তাদের যে মন্ত্রী পরিষদ, তাদের যে ইন্টারনাল যে অ্যাফেয়ার্স, সেটা ডিসকাস হচ্ছে, সেটা হচ্ছে দিওয়ানি খাস। খাস মানে হচ্ছে স্পেশাল, অ্যান্ড আম মানে হচ্ছে অর্ডিনারি। তো দিওয়ানি আম হচ্ছে অর্ডিনারি মানুষদের সাথে যখন ইন্টারাক্ট করছে, সেটা হচ্ছে দিওয়ানি আম। দিওয়ানি আম, দিওয়ানি খাস, এটা কিন্তু আমরা লালকেল্লাতেও দেখতে পাবো, যেটা শাহজাহানের টাইমে বানানো হচ্ছে। লালকেল্লা হচ্ছে রেড স্টোন দিয়ে তৈরি। লালকেল্লা হচ্ছে লাল বেলে মাটি দিয়ে তৈরি, রেড স্যান্ডস্টোন, ঠিক আছে। এবং তাজমহল তো মার্বেল দিয়ে তৈরি হচ্ছে, এবং তাজমহলের মধ্যে যে সুন্দর নকশা করা মার্বেলের মধ্যে মার্বেলটাকে কার্ভ করে তার মধ্যে অন্যান্য কালারের মার্বেল বা পুঁথি বসানো হচ্ছে, সেই যে প্রসিডিওর বা সেই যে ডেকোরেশন, সেটাকে বলা হয় পিয়েত্রা দোরা। কি বলা হয়? পিয়েত্রা দোরা। এবং এই পিয়েত্রা দোরা, এটা কিন্তু শাহজাহানের টাইমেই দেখা গেছিল। এছাড়া একটা জিনিস খেয়াল রাখবে, মতি মসজিদ, এই মতি মসজিদ আগ্রাতে বানিয়েছিলেন শাহজাহান, ঠিক আছে। আগ্রাতে বানিয়েছিলেন শাহজাহান, এবং দিল্লিতে বানিয়েছিল ঔরঙ্গজেব। যদি কেউ লালকেল্লা ঘুরতে যাও, তাহলে মতি মসজিদ নিশ্চয়ই দেখতে পাবে।
আচ্ছা, এছাড়া কি শীষ মহল বানিয়েছিল, পিকক থ্রোন, যে পিকক থ্রোনটাকে পরে ডিমলিশ করে দেওয়া হয়, কোহিনূর এবং পিকক থ্রোন এগুলো নাদির শাহ লুট করে নিয়ে গেছিল এবং কোহিনূরটা তো এখন ব্রিটেনে রয়েছে, এবং পিকক থ্রোন যেটা ছিল সেটাকে কিন্তু ডিমলিশ করে দেওয়া, মানে সেটাকে গলিয়ে তার থেকে সোনা বা যে হিরে মণি মাণিক্য যা ছিল সেটাকে নিয়ে নেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57, পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। এই পুরন্দরের সন্ধি এটা কিন্তু দুটো আছে, ঠিক আছে, পুরন্দরের সন্ধি দুটো আছে, একটা হচ্ছে যেটা 1665 খ্রিস্টাব্দে যেটা স্বাক্ষর করছেন শিবাজি ও রাজা জয়চন্দ্রের মধ্যে, রাজা জয়চন্দ্রের মধ্যে। এই রাজা জয়চন্দ্রকে পাঠিয়েছিল ঔরঙ্গজেব শিবাজির সাথে সন্ধি স্বাক্ষর করতে, এবং এই সন্ধির মাধ্যমে শিবাজি মুঘলদেরকে 23টা ফোর্ট ফিরিয়ে দিয়েছিল, ঠিক আছে, 23টা দুর্গ মুঘলদেরকে ফিরিয়ে দিয়েছিল। আর একটা পুরন্দরের সন্ধি যেটা পরবর্তী ক্ষেত্রে স্বাক্ষরিত হচ্ছে 1776 খ্রিস্টাব্দে, এটাও পুরন্দরের সন্ধি, এটা হচ্ছে রঘুনাথ রাও এবং ব্রিটিশদের মধ্যে, রঘুনাথ রাও ও ব্রিটিশারদের মধ্যে। এখানে আরেকটা সন্ধি 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি হচ্ছে, এগুলো কিন্তু একটুখানি মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58, কোন শাসক আলমগীর নামে পরিচিত ছিল? আলমগীর নামে পরিচিত ছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব নিজেকে জিন্দা পীর বলে দাবি করত। এই জিনিসটা যখন আমরা মোনার্কিয়াল সিস্টেম পড়ছি, মানে যেখানে একটা রাজা আছে, রাজত্ব করছে, তার কিছু প্রজা রয়েছে, এবার রাজাকে রাজা মানার জন্য এক সমস্ত জায়গাতেই আমরা দেখবো যে তার রাজাদের উপর দেবত্ব আরোপ করা হতো, যে তারা হচ্ছে ডিরেক্টলি গডের সাথে তাদের কানেকশন আছে, এবং যেমন ভাবে আমরা ভগবানের প্রতি একটা প্রতিশ্রুতিবদ্ধ, সেরকম ভাবে রাজার প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। তো বারবার আমরা দেখবো যেরকম বলবনের টাইমে আমরা দেখতে পাচ্ছি যে পাইবাস এবং সিজদা প্রথা প্রচলন রয়েছে, যেখানে সম্রাটের পদচুম্বন করতে হবে এবং সম্রাটের সামনে সিজদা করতে হবে। সিজদা, যদি তুমি এখানে যারা ক্লাস দেখছো তাদের মধ্যে মুসলিম কমিউনিটি তারা বা হিন্দু কমিউনিটির অনেকে জানতে পারো যে সিজদা হচ্ছে একটা মানে পশ্চার, যেখানে ভগবানের সামনে বা আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা হচ্ছে, সিজদা করা হচ্ছে, মাথা নত করা হচ্ছে। তো ভগবানের সামনে বা আল্লাহর সামনে মাথা নত করা এক জিনিস, কিন্তু কোনো একটা পার্সনের সামনে মাথা নত করা মানে তার উপর দেবত্ব আরোপ করা হচ্ছে। এটা কিন্তু আমরা প্রত্যেকটা মোনার্কিয়াল সিস্টেমেই দেখতে পাবো। তো ঔরঙ্গজেব তিনি নিজেকে আলমগীর বলে দাবি করতেন, এবং ঔরঙ্গজেব নিজেকে জিন্দা পীর বলেও দাবি করতেন, ঠিক আছে। ঔরঙ্গজেবের টাইম পিরিয়ড হচ্ছে 1758 থেকে 1707 খ্রিস্টাব্দে। তিনি কি করেছিলেন না, তার যে দাক্ষিণাত্য নীতি, তিনি তার হাফ অফ দ্য টাইম তিনি দাক্ষিণাত্যেই কাটিয়ে দিয়েছিলেন, যার জন্য মুঘল সম্রাট ডিটোরিয়েট করেছে। তারপর থেকেই একদম যে ফল হয়েছে ঔরঙ্গজেবের পর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘলদের যে রমরমা ছিল সেটা আমরা দেখতে পাই। এবং তিনি 9th শিখ গুরু বা নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন, এক্সিকিউট করেছিলেন, এবং বিজাপুর দখল করেছিলেন। বিজাপুর যেটা হচ্ছে বাহমনি সাম্রাজ্য ডিসইন্ট্রিগেট করে বিজাপুর তৈরি হয়, এবং বিজাপুর অ্যানেক্স করেছিল 1686 খ্রিস্টাব্দে, এবং গোলকোন্ডা জয় করেছিলেন 1687 খ্রিস্টাব্দে। এটা কিন্তু খেয়াল রাখবে। এবং তিনি একটা বই লিখেছিলেন যেটার নাম হচ্ছে ফতোয়া ই আলমগীরি। আলমগীর টাইটেল নিয়েছিলেন, ফতোয়া ই আলমগীরি নিয়েছিলেন, এবং এই বইটা হচ্ছে মুসলিম ল সম্পর্কে। তিনি জিজিয়া কর রিইম্পোজ করেছিলেন, ঠিক আছে। জিজিয়া কর যেটা হচ্ছে নন মুসলিমদের ওপর লাগানো হতো, এবং আকবর এটা তুলে দিয়েছিলেন, এই জিজিয়া করকে কিন্তু রিইম্পোজ করেছিলেন।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 59, দাক্ষিণাত্যের ক্ষত কে তৈরি করেছিলেন? দাক্ষিণাত্যের ক্ষত তৈরি করেছিলেন ঔরঙ্গজেব। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, এবং বাবরকে ইনভাইট করেছিল ইব্রাহিম লোদির কাজিন যে এখানে এসে যুদ্ধ করো, তাহলে ইব্রাহিম লোদি হেরে যাবে, এবং তার কাজিন যে দৌলত খাঁ লোদি, তার এটা আকাঙ্ক্ষা ছিল যে সে হয়তো ইব্রাহিম লোদির জায়গায় সিংহাসনে বসবে, কিন্তু আলটিমেটলি সেটা তো আর হয়নি। বাবর জিতে যায় এবং বাবর দিল্লির সিংহাসনে বসে। তখন বাবরের সময় ক্যাপিটাল কোথায় ছিল? আগ্রাতে ছিল ক্যাপিটাল, এবং বাবর তুগলমা ফরমেশন পদ্ধতিতে যুদ্ধ পদ্ধতি প্রচলন করেছিলেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এবং গান পাউডারের ইউজ ফার্স্ট টাইম বাবর প্রচলন করেছিল। বাবরের যে কবর, ঠিক আছে, বা টম, সেটা কোথায় রয়েছে? প্রথমে তাকে কবর দেওয়া হয়েছিল আগ্রাতে, তারপর সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় কাবুলে, ঠিক আছে। এখানে বাবরের অটোবায়োগ্রাফি, এটা নিয়েও কোয়েশ্চেন আসে, যেটা হচ্ছে তুজুক ই বাবরি, যেটা লেখা হয়েছে তুর্কি ভাষায় এবং সেটাকে পরবর্তী ক্ষেত্রে পার্সি ভাষায় ট্রান্সলেট করা হয়েছে, এবং সেটার নাম হচ্ছে বাবরনামা। তাহলে তুজুক ই বাবরি, তুজুক ই বাবরি, এটা লেখা হয়েছে তুর্কিতে, তুর্কি ভাষায়, তুজুক তুর্কি, এবং এটা হচ্ছে আত্মজীবনী, বাবর নিজেই লিখেছেন, এবং এটাকে ট্রান্সলেট করা হয়েছে, অনুবাদ করেছে, কে অনুবাদ করেছে? আব্দুল রহিম খানে খানা অনুবাদ করেছে, এবং যার নাম হচ্ছে বাবর নামা। সেটা লেখা হচ্ছে পার্সি ভাষায়, ঠিক আছে, সেটা পার্সি ভাষায় লেখা, ওকে। এবং এই তুজুক ই বাবরি কিন্তু ইংলিশেও ট্রান্সলেট হয়েছে পরবর্তী ক্ষেত্রে, এবং ইংলিশে ট্রান্সলেট করেছে ম্যাডাম বেভারিজ। নেক্সট কোয়েশ্চেন 61, ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত? ফতেপুর সিক্রি অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশে। ফতেপুর সিক্রিতে কার কবর রয়েছে বা সমাধি রয়েছে? এখানে হচ্ছে সেলিম চিস্তির সমাধি রয়েছে, ঠিক আছে। সেলিম চিস্তি একজন সুফি সন্ত ছিলেন, যিনি, যার কবর রয়েছে এই ফতেপুর সিক্রিতে, এবং এই ফতেপুর সিক্রিতে ইবাদতখানা রয়েছে, ইবাদতখানা। এই ইবাদতখানাও স্থাপন করে আকবর, যেখানে ধর্ম জাতি নির্বিশেষে সবাই গিয়ে প্রার্থনা করতে পারত। সেই ইবাদতখানা আকবর এস্টাবলিশ করেন, এবং দিন ই ইলাহি ধর্ম প্রচার করেন এই টাইমে। ফতেপুর সিক্রিতে রাজধানী স্থানান্তর করে, এবং এই যে সেলিম চিস্তি, এনার নাম অনুসারেই কিন্তু জাহাঙ্গীরের নাম রেখেছিলেন সেলিম, ঠিক আছে। জাহাঙ্গীরের নাম কি ছিল? সেলিম ছিল। তো জাহাঙ্গীরের নাম সেলিম ছিল। এই সেলিম চিস্তির কাছে প্রার্থনা করি, তিনি নাকি পুত্র সন্তান লাভ করেছিলেন, তার জন্য ইনফ্লুয়েন্স হয়ে সেলিম চিস্তির নাম অনুসারে তার ছেলের নাম রেখেছিল সেলিম। এবং এখানে খেয়াল রাখবে, ফতেপুর সিক্রির যে এন্ট্রেন্সটা, সেখানেই রয়েছে বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা বা বুলন্দ দরজা বাংলাতে যদি লিখি। তো এই বুলন্দ দরওয়াজা গুজরাট এক্সপিডিশনের পরে বানিয়েছিলেন, গুজরাট জয়ের পরে। 1573 খ্রিস্টাব্দে। কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন? আকবর তুলে দিয়েছিলেন, ঔরঙ্গজেব আবার রিইম্পোজ করেছিলেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে তৈরি করেছিলেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিলেন শেরশাহ। মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? মুঘল বংশের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রধান নেতা হিসেবে তাকে সামনে রাখা হয়েছিল, এবং তারপরে এই যে সম্রাট পদ, এটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়, কারণ 1857 পরে আমরা দেখবো যে মহারানী ঘোষণাপত্র আসবে, এবং গোটা যে ব্রিটিশ প্রভিন্সেস গুলো ছিল সেটা ব্রিটিশ ক্রাউনের আন্ডারে চলে আসবে। চৌসার যুদ্ধ কবে হয়েছিল? চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে। মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন? এক্ষুনি বললাম, দ্বিতীয় বাহাদুর শাহ। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। 1576 খ্রিস্টাব্দে কে যুদ্ধ করবে? 1576 খ্রিস্টাব্দে ছিলটাকে? 1576 খ্রিস্টাব্দে আকবরের টাইম পিরিয়ডে যুদ্ধ হচ্ছে। হলদিঘাটের যুদ্ধ হচ্ছিল রানা প্রতাপ ও
এখানে নেতৃত্ব দিয়েছিল মান সিং, ঠিক আছে, মান সিং নেতৃত্ব দিয়েছিল। রানা প্রতাপও রাজপুত, মানসিংও রাজপুত। মানসিং কে ছিল? মানসিং ছিল আমেরের যে রাজপুত, মানে যার সাথে বিবাহ হচ্ছে আকবরের, তার ভাইপো, ঠিক আছে, যোধাবাইয়ের ভাইপো। আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল বা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশদের। বীরবল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন? বীরবল ছিল আকবরের নবরত্নের সদস্য এবং তিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিল, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর। কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? কনৌজের যুদ্ধ বা বীরগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিলেন? আকবর প্রবর্তন করেছিলেন দিন ই ইলাহি, এবং এটা হচ্ছে 1581 খ্রিস্টাব্দে দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন। এবং এটা হচ্ছে যে মোরাল ভ্যালুজ এবং যে সমস্ত রিলিজিয়ন থেকে যে মোরাল ভ্যালুজ গুলো আসছে সেগুলোকে কম্বাইন করে একটা ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন আকবর। তুগলকনামা কে রচনা করেন? তুগলকনামা রচনা করেছিলেন আমির খুসরু। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি বলা হয় আমির খুসরুকে, অলরেডি বলেছি। দামিন ই কোহ শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? দামিন ই কোহ শব্দটি যুক্ত হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে, ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। সাঁওতাল বিদ্রোহের টাইম পিরিয়ড হচ্ছে 1855 খ্রিস্টাব্দে, সিপাহী বিদ্রোহের আগে আগে হচ্ছে, এবং এটা যে ঝাড়খণ্ড রিজিয়ন রয়েছে সেই ঝাড়খণ্ড রিজিয়নে এই বিদ্রোহ দেখা গেছিল, এবং লিডার হচ্ছে সিধু এবং কানু মুর্মু। পাইক বিদ্রোহ 1817 খ্রিস্টাব্দে, এটা উড়িষ্যাতে হচ্ছে। উড়িষ্যার একটা ডান্স আছে না, পাইকা ডান্স, ফোক ডান্স হচ্ছে একটা পাইকা ডান্স, তো পাইক বিদ্রোহ উড়িষ্যাতে হচ্ছে, এবং এর যে লিডার ছিল সেটা হচ্ছে জগবন্ধু বিদ্যাধর, এটা হচ্ছে উড়িষ্যাতে। এখানে আরো ইম্পর্টেন্ট যেমন হচ্ছে মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডার নাম এর সঙ্গে জড়িত মুন্ডা বিদ্রোহ। এখানেও আমরা দেখতে পাই যে 1899 খ্রিস্টাব্দ নাগাদ হচ্ছে মুন্ডা বিদ্রোহ, এবং বিরসা মুন্ডার লিডার, যাকে বিরসা ভগবানও বলা হয়, এখন তো জনজাতি দিবস পালন করা হয় বিরসা মুন্ডার বার্থ অ্যানিভার্সারিতে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। কোন রাজার শাসনকালে জাপ্তি প্রথা চালু করা হয়? জাপ্তি প্রথা চালু করা হয় আকবরের টাইমে, ঠিক আছে, আকবরের টাইমে জাপ্তি প্রথা চালু করা হয়েছিল। আকবরের টাইমে যে জমি ছিল বা ল্যান্ড ছিল সেটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছিল? কে উত্তর করতে পারবে? কমেন্ট সেকশনে উত্তর করো তো। কোয়েশ্চেনটা বুঝতে পারলে যে জমিকে কত ভাগে ভাগ করা হয়েছিল আকবরের টাইমে? খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানুয়ার যুদ্ধ হচ্ছে 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। পানিপথের যুদ্ধ 1526, খানুয়ার যুদ্ধ 1527, চান্দেরির যুদ্ধ 1528, ঘরঘরের যুদ্ধ 1529 এবং 1530-এ বাবর মারা যান। কোয়েশ্চেন নাম্বার 77, বাবর নামা কে লিখেছেন? এবং অপশনে বাবর, আকবর, আবুল ফজল আর গুলবদন বেগম আছে। এবং কোয়েশ্চেন আসতে দেখা গেছে, তাহলে কিন্তু উত্তর বাবর হবে, কারণ বাবর নামা যেটা ট্রান্সলেশন হচ্ছে সেটা হচ্ছে পার্সিতে ছিল, এবং বাবর তুর্কিতে লিখেছিলেন, যেটা হচ্ছে তুজুকি বাবরি। কার রাজত্বকালে মুঘল চিত্রকলার চরম বিকাশ ঘটেছিল? মুঘল চিত্রকলা, দ্য গোল্ডেন টাইম পিরিয়ড অফ পেইন্টিং বলা হয় জাহাঙ্গীরের টাইম পিরিয়ডকে। ঘরঘরের যুদ্ধ কত সালে হয়েছিল? 1529, একটু আগেই বললাম। মনসব শব্দের অর্থ কি? মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা, র্যাঙ্ক। কাকে তবলা এবং সিতারের আবিষ্কার বলা হয়? রিপিট হয়েছে কোয়েশ্চেনটা, আমির খুসরুকে বলা হয়। তানসেনের প্রকৃত নাম কি? তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পান্ডে। বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। লাখ বক্স কাকে বলা হতো? লাখ বক্স বলা হতো কুতুবউদ্দিন আইবককে, যিনি কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করছেন, শেষ করছেন ইলতুৎমিশ, এবং কুতুব মিনারের যে পঞ্চম তলাটা ছিল সেটার রিস্টোরেশনের কাজ করছে ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার বানানো হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে একজন সুফি সেন্ট ছিল, তার স্মরণে, এবং কুতুব মিনারের যে এন্ট্রেন্স সেখানে রয়েছে আলাই দরওয়াজা, যেটা নির্মাণ করছেন আলাউদ্দিন খলজি। হাওয়া মহল কোন রাজ্যে অবস্থিত? হাওয়া মহল অবস্থিত রাজস্থানে, রাজস্থানের জয়পুরে অবস্থিত হাওয়া মহল, ঠিক আছে, জয়পুরে অবস্থিত হাওয়া মহল, এবং জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। হাওয়া মহল কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্যালেস না, মানে এখানে কেউ থাকার জন্য এরকম প্যালেস না, মানে এটা একটা তোমার ওয়াল টাইপের,
যেখানে প্রচুর জানালা আছে, এবং এই হাওয়া মহলটা যেখানে অবস্থিত তার সামনের যে পথটা সেটা হচ্ছে রাজপথ, এবং এই রাজপথ দিয়ে যখন কোনো প্রসেশন যেত, যাতে রাজপুত রমণী তারা তো ভীষণভাবে পর্দানসী ছিলেন, এবং তারা অন্য জনগণদের বা কোনো পরপুরুষের কাছে মুখ দেখাতো না, তো তখন তারা এই হাওয়া মহল থেকে, প্রচুর জানালা আছে এই হাওয়া মহলে, সেখান থেকে ওই প্রসেশন গুলো দেখতো। তো সেটাই হচ্ছে হাওয়া মহল। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ। খিজির খাঁ ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, এবং এই টাইমে একটুখানি হিস্ট্রি আমি তোমাদেরকে বলি যে কি হয়েছিল বিষয়টা। সৈয়দ বংশের আগের যে বংশ রাজত্ব করছে সেটা হচ্ছে তুগলক বংশ, ঠিক আছে? তুগলক বংশে, এই তুগলক বংশের একজন শাসক যার নাম হচ্ছে মাহমুদ শাহ তুগলক। এই মাহমুদ শাহ তুগলকের সময় তৈমুর আক্রমণ করেন, তৈমুর লং ভারত আক্রমণ করেন, এবং তৈমুর লং যখন ভারত আক্রমণ করে, গোটা ভারত মানে গোটা দিল্লি জুড়ে একটা বিচ্ছিরি পরিস্থিতির সৃষ্টি হয়। প্রচুর মানে খুন খারাপি, হত্যা, বিভিন্ন মানে একদম বিচ্ছিরি একটা বিষয়, বিচ্ছিরি একটা অবস্থার সৃষ্টি হয় গোটা দিল্লি জুড়ে এবং দিল্লির আশপাশ জুড়ে। এবং তারপরে তৈমুর লং যখন ফিরে যায়, তখন এই খিজির খানকে তৈমুর লং মানে অ্যাজ এ তার রিপ্রেজেন্টেটর হিসেবে বসিয়ে দিয়ে যায়, এবং খিজির খান টাইটেল নেন যেটা হচ্ছে রায়াত এ আলা, ঠিক আছে? রায়াত ই আলা টাইটেল নেন, এবং নিজেকে সৈয়দ বলে দাবি করেন। সৈয়দ মানে হচ্ছে হযরত মুহাম্মদের কন্যার বংশধর, ঠিক আছে? তো নিজেকে সৈয়দ বলে দাবি করেন। শিমুক কে ছিলেন? শিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। সিজদা প্রথা কে প্রবর্তন করেন? সিজদা প্রথা গিয়াসউদ্দিন বলবান প্রবর্তন করেন। সিজদা এবং পাইবাস। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি, এবং শেষ শাসক হচ্ছে ইব্রাহিম লোদি। শেরশাহ আসল নাম কি ছিল? শেরশাহ আসল নাম ছিল ফরিদ খাঁ। বিবিকা মকবরা কোন রাজ্যে অবস্থিত? বিবিকা মকবরা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে, এবং বিবিকা মকবরা এস্টাবলিশ কে করেছিল? ঔরঙ্গজেব। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম, এবং শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হচ্ছে সেটা তোমরা কমেন্ট সেকশনে উত্তর করবে। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ হচ্ছে 1565 খ্রিস্টাব্দে, এবং এই তালিকোটার যুদ্ধ হয়েছিল বাহুমনি এবং বিজয়নগর, ঠিক আছে? বিজয়নগর ডিসইন্টিগ্রেট করে যে আহমেদনগর, গোলকোন্ডা 5টা অংশে ভেঙে গেছিল, এই তালিকোটার যুদ্ধ হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য এবং বাহুমনির যে কজন বেঁচে ছিল, মানে যে কটা ফোর্স ততদিন অ্যাক্টিভ ছিল তাদের মানে তাদের সাথে বিজয়নগর সাম্রাজ্যের শাসকের হয়েছিল। পেশোয়া শব্দের অর্থ কি? পেশোয়া শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রধান, মানে পেশোয়া বলতে এখানে প্রাইম মিনিস্টারকে বোঝানো। মারাঠাদের ক্ষেত্রে পেশোয়া হচ্ছে প্রাইম মিনিস্টার ছিল, এবং বালাজি বিশ্বনাথ ছিলেন প্রথম পেশোয়া, এবং বালাজি বিশ্বনাথের পরে যখন বাজিরাও দ্য ফার্স্ট পেশোয়া হচ্ছে, তারপর থেকে কিন্তু এই পেশোয়া পদটা হেরিডিটারি মানে বংশ পরম্পরায় চলতে থাকবে। মারাঠা সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? ছত্রপতি শিবাজী প্রতিষ্ঠা করেছিলেন, এবং ছত্রপতি শিবাজী যখন রায়গড়ের ফোর্টে আসেন, ছত্রপতি শিবাজীকে তো ক্যাপচার করে রাখা হয়েছিল। ক্যাপচার করে রাখার পরে তিনি যখন ঔরঙ্গজেবের ওই বন্দি জীবন থেকে পালিয়ে আসে, তারপর রায়গড়ে এসে নিজেকে ছত্রপতি ঘোষণা করেন এবং মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে 1761 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধ এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাটল, এবং এখানে প্রচুর মানুষ মারা গেছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। আহমেদ শাহ আবদালির সাথে মারাঠাদের পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল। মারাঠার শেষ পেশোয়া কে ছিল? মারাঠার শেষ পেশোয়া ছিল দ্বিতীয় বাজিরাও। ছত্রপতি শিবাজী কত সালে মুকুট লাভ করেছিলেন? ছত্রপতি শিবাজী মুকুট লাভ করেন 1678 খ্রিস্টাব্দে। 1678 খ্রিস্টাব্দে তিনি ছত্রপতি উপাধি নেন এবং মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয়েছিল? প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হচ্ছে 1775 থেকে 1782 খ্রিস্টাব্দে। রোশন আক্তার নামে কোন মুঘল সম্রাট পরিচিত ছিলেন? রোশন আক্তার নামে পরিচিত ছিল মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ হচ্ছে রঙ্গিলা, তার আরেকটা উপাধি ছিল রঙ্গিলা, মোহাম্মদ শাহ রঙ্গিলা। এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পরে আমরা দেখতে পাবো যে মুঘল শাসকদের মধ্যে একটা সেই কি বলবো যেন এই শাসক হচ্ছে, এই কিছুদিন পর তাকে হত্যা করে দেওয়া হচ্ছে, আবার একটা পরের শাসক হচ্ছে, তো মানে সে পরপর পরপর তাসের পাতার মতো যেভাবে পড়তে থাকে সেরকম ভাবে একজন করে শাসক হতো। সে যদি ওই যে ইন্টারনাল পলিটিক্স এর সাথে খাপ খাইয়ে না চলতে পারছে, তাকে মানে মেরে ফেলা হতো, হত্যা করা হতো ষড়যন্ত্র করে। তো সৈয়দ ব্রাদার্স বলে দুজন ছিল যারা হচ্ছে এই হত্যা
কাণ্ডগুলো চালাতো, এবং মোহাম্মদ শাহ রঙ্গিলাকেও কিন্তু সৈয়দ ব্রাদার্সই হত্যা করেছিল। এবং আজকে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 100, প্রথম কোন ভারতীয় শাসক হজ যাত্রার আয়োজন করেছিলেন? প্রথম ভারতীয় শাসক যিনি হজ যাত্রার আয়োজন করেছিলেন সেটা হচ্ছে আকবর। আকবর প্রথম শাসক যিনি হজ যাত্রার আয়োজন করেছিলেন। এখানে আমরা টোটাল 100 কোয়েশ্চেন ডিসকাস করলাম। আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হবে, এবং এই ক্লাসের পিডিএফ যেরকমটা প্রথমেই বললাম জিকে জিএস বাই রোহিতে পেয়ে যাবে। এবং ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভালো লাগে। দেখা হবে নেক্সট ক্লাসে।